বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসে অনার্স প্রার্থীর শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান থাকার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমরা আজকে অনার্স প্রার্থী রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের কোর্স কোড 231-911 বাংলাদেশ লোক প্রশাসনের পঞ্চম লেকচার তোমাদের সামনে উপস্থাপন করছি। আমি ডক্টর মোহাম্মদ লোকমান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ। আজকে আমাদের লেকচারের শিরোনাম হচ্ছে বাংলাদেশের লোক প্রশাসনের ঐতিহাসিক প্রেক্ষাপট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লোক প্রশাসন এমন একটি বিষয় যেটি অনেকটি কাঠামোর মধ্যে সীমাবদ্ধ। ইচ্ছা করলেও এখানে বাড়তি কথা বলার কোনো সুযোগ নেই। কাজেই তোমাদেরকে সুনির্দিষ্ট প্রেমের মধ্যেই থাকতে হবে। আমরা জানি যে আধুনিক কল্যাণকামী রাষ্ট্রের বিভিন্নমুখী উদ্দেশ্য কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে লোক প্রশাসন নবদিগন্তের সূচনা করেছে। লোক প্রশাসন হলো সরকারের সামগ্রিক কর্মকাণ্ডের ব্যবস্থাপনা। সরকারি প্রশাসন যন্ত্রের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের সম্ভাব্য পথ নির্দেশ করে লোক প্রশাসন। আমি আবার বলছি, সরকারি প্রশাসন যন্ত্রের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের সম্ভাব্য পথ নির্দেশ করে লোক প্রশাসন। বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশে রয়েছে একটি প্রশাসনিক কাঠামো। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ব্রিটিশ, ভারত, পাকিস্তান থেকে ঐতিহ্যগতভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। বাংলাদেশ লোক প্রশাসন উদ্ভব ও বিকাশ 1971 সালে 26শে মার্চ বাংলাদেশের অভ্যুদয় ঘটলেও সুদীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তি সংগ্রামের ফলশ্রুতিতে 1971 সালে 16ই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়ে বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আত্মপ্রকাশ করে। বাংলাদেশ লোক প্রশাসনের মূলত ভারতীয় সিভিল সার্ভিসের উত্তরসূরি। ভারতীয় সিভিল সার্ভিসকে কেউ কেউ স্বর্গে সৃষ্ট এক কর্মব্যবস্থা বলে, আবার কেউ কেউ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দাবিমুখর ট্রেড ইউনিয়ন বলে আখ্যায়িত করেন। আইএএস বা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসকে, এবং যা পরবর্তীতে সিএসপি সিভিল সার্ভিস অফ পাকিস্তান এবং বাংলাদেশ প্রশাসনিক ব্যবস্থা হচ্ছে ভারতীয় সিভিল সার্ভিসের প্রত্যক্ষ উত্তরসূরি। কাঠামো, কার্যাবলী ও দৃষ্টিভঙ্গির দিক থেকে এইসব কর্মব্যবস্থা ভারতীয় সিভিল সার্ভিস থেকে স্বতন্ত্র নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছিলাম, এতক্ষণ যে আলোচনা আমরা করেছিলাম সেখানে আমরা লক্ষ্য করেছি যে আমরা বাংলাদেশ সিভিল সার্ভিস মূলত পাকিস্তান সিভিল সার্ভিসের উত্তরাধিকারী। পাকিস্তান সিভিল সার্ভিস ভারতীয় সিভিল সার্ভিসের উত্তরাধিকারী। ভারতীয় সিভিল সার্ভিস মূলত ব্রিটিশদের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্য গড়ে উঠেছিল। লক্ষণীয় বিষয় হলো যে ব্রিটিশ ভারতের যে লক্ষ্য অর্জনের জন্য যে কাঠামো রচিত হয়েছিল, আজকের উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত করার জন্য সেই কাঠামো কি যথেষ্ট? এই লক্ষ্য অর্জনের জন্য কর্মকর্তাদের যে প্রশিক্ষণ দেওয়া হতো, আজকের যে প্রশিক্ষণ ব্যবস্থা কতটুকু উপযোগী? আজকের যুগে সেই প্রশিক্ষণ ব্যবস্থা কতটুকু উপযোগী? অতীতের কর্মকর্তাদের যে দৃষ্টিভঙ্গি ও মনোভাবের প্রয়োজন আছে কি? 3টি প্রশ্ন আমরা রেখেছি। অর্থাৎ এই প্রশ্নগুলি রাখার পেছনে যৌক্তিকতা হচ্ছে, যেহেতু আমাদের প্রশিক্ষণ, আমাদের ধ্যান ধারণা, আমাদের মেজাজ মর্জি, আমাদের নিয়োগ, পদোন্নতি সবকিছুই অনেকটা ব্রিটিশ থেকে আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। সেহেতু
ব্রিটিশরা মূলত এখানে একটি শক্তিশালী প্রশাসক বা প্রশাসনিক কাঠামো গড়ে উঠেছিল তাদের নিজেদের স্বার্থে। ২ টি লক্ষ্যকে সামনে রেখে, একটি হচ্ছে তাদের শোষণের যন্ত্রকে দীর্ঘায়িত করার জন্য, আরেকটি হয়েছিল যে তাদের অনুগত একটা শ্রেণী সৃষ্টি করার জন্য। মূলত ভারতীয় উপমহাদেশের জমিদার এবং বিত্তশালী যারা ছিল তারাই ছিল ব্রিটিশদের তাবেদার। তাদের কাছ থেকেই ব্রিটিশরা মূলত এইসব তাবেদার শ্রেণীর থেকে যারা উচ্চশিক্ষিত ছিল তারাই কিন্তু সিভিল সার্ভিসে যোগদান করেছিল। কিন্তু ব্রিটিশ চলে গেল, ভারত চলে গেল, পাকিস্তানের পরেও বাংলাদেশে এসেও আমরা লক্ষ্য করছি যে ব্রিটিশদের আদলেই বাংলাদেশের সিভিল সার্ভিসের যে মন মানসিকতা, যে প্রশিক্ষণ, যে চিন্তা চেতনা একই ধাঁচে রয়ে গেছে। কাজেই প্রশ্ন জাগার পেছনে এই যৌক্তিকতাগুলো ছিল। ভারতীয় সিভিল সার্ভিসে ভারতে ব্রিটিশ শাসনের বিশেষ প্রয়োজনেই মেটাবার জন্যই সংগঠিত হয়। আর এই প্রয়োজন ছিল ২ টি। ১, বিজিত জনপদের প্রশাসন। ২, উপনিবেশিক শাসনকে চিরস্থায়ী করা। ইতিমধ্যে আমরা আলোচনা করেছিলাম। ব্রিটিশদের উদ্দেশ্য ছিল এখানে ২ টি। ১, ১৭৫৭ সাল থেকে প্রায় ১০০ বছর ছিল এখানে কোম্পানি শাসন। কোম্পানি শাসনের পরে সরাসরি তারা নিজেরা শাসনভার তাদের নিজের হাতে নিয়ে নেন। এবং তারা বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে, রেগুলেশনের মাধ্যমে প্রত্যক্ষভাবে ভারতীয় উপমহাদেশের শাসনভার গ্রহণ করেন। এবং তাদের ১ম টার্গেট ছিল বিজিত জনপদের প্রশাসনকে কিভাবে শক্তিশালী করে রাখা যায়, গড়া যায়। দ্বিতীয়ত হচ্ছে উপনিবেশিক শাসনকে দীর্ঘায়িত করা। এই বিজিত জনপদের কার্যক্রম ছিল ২ টি। ১, আইন শৃঙ্খলা রক্ষা করা। ২, বিরোধ মীমাংসা করা। ৩, রাজস্ব আদায়। অর্থাৎ এই ৩ টি কাজ ছিল তাদের মূল কাজ ব্রিটিশদের। ১, আইন শৃঙ্খলা রক্ষা করা। এখানে যখন বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন হতো, এ সময় আমরা দেখি নীল চাষরা আন্দোলন করেছিল, কৃষক বিদ্রোহ হয়েছিল, হাজী শরীয়তুল্লাহর বিদ্রোহ হয়েছিল, ওয়াবি আন্দোলন হয়েছিল। এই যে ব্রিটিশ বিরোধী যেসব আন্দোলনগুলি ছিল, সেই আন্দোলনের কারণে এখানে আইন শৃঙ্খলাকে রক্ষা করার জন্যই মূলত এখানে তারা একটি শক্তিশালী পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী তারা গড়ে তোলে। এবং এই পুলিশ বাহিনীর নির্দেশনা ছিল এদেশের নিরীহ মানুষকে নির্যাতন করা, শোষণ করা, বিরোধ মীমাংসা করা এবং ৩য় যে কাজ ছিল সেটা হলো রাজস্ব আদায় করা, ট্যাক্স আদায় করা। মূলত এই ৩ টি কাজের জন্যই তারা মূলত ব্রিটিশরা ভারতীয় সিভিল সার্ভিস গড়ে তুলেছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং লয়েড জজ এবং ভারতীয় সিভিল সার্ভিসকে ব্রিটিশ ভারতের সাম্রাজ্যের ইস্পাত কাঠামো বলে অভিহিত করেন। এই প্রশাসনে মৌল উপাদান ৩ টি। ১ ছিল শক্তিশালী রাজপ্রতিনিধি বা গভর্নর। ২, আজ্ঞাবহ প্রদেশ। ৩, কেন্দ্র প্রদেশ ও জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ভারতীয় সিভিল সার্ভিসের সদস্যদের অবস্থান। আমি আবার বলছি, ভারতীয় সিভিল সার্ভিসকে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের ইস্পাত কাঠামো বলে চিহ্নিত করেন লর্ড জজ। এই প্রশাসনিক কাঠামোর মৌল উপাদান ৩ টি ছিল। ১, শক্তিশালী রাজপ্রতিনিধি বা গভর্নর, আজ্ঞাবহ প্রদেশ, কেন্দ্র প্রদেশ ও জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ভারতীয় সিভিল সার্ভিস সদস্যদের অবস্থান। এই ব্যবস্থার সাফল্যের চাবিকাঠি ছিল ২ টি। ১, সিভিল সার্ভিস সদস্যদের প্রভাবশালী ও পদমর্যাদা। ২, সরকারের সীমিত লক্ষ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভারতীয় সিভিল সার্ভিসের একজন দক্ষ সদস্য গোরওয়ালা সরকারের প্রধান কার্যক্রম সম্পর্কে বলেন, সমাজে অন্যায় কাজের মাত্রা কমাতে হবে। ২, ভূমি রাজস্বের পরিমাণ সঠিকভাবে কমাতে হবে আর রাজস্ব আদায় বাড়াতে হবে। ৩, অধস্তন ম্যাজিস্ট্রেটদের কাজকর্মের দেখাশোনা করতে হবে এবং অত্যন্ত সূক্ষ্মভাবে আর ফৌজদারি বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। কর্মকর্তারা মনে করেন, the knowledge that is good for the people better than the people themselves। অর্থাৎ এই যে ভারতীয় সিভিল সার্ভিসের কি কি কাজ এই সম্পর্কে তারা এই অধ্যায়ে তারা বিস্তারিত
আলোকপাত করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সময় ভারতীয় সিভিল সার্ভিসে যারা নিয়োগ পেতেন তারা ছিল জনগণ থেকে বিচ্ছিন্ন অভিজাত শ্রেণীর এবং লোকজন তথা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত শহরবাসী সমাজের সমাজের সুবিধাভোগী শ্রেণী। আমি আগেও বলেছিলাম ভারতীয় সিভিল সার্ভিসে ইচ্ছা করলেই যে কোনো সম্প্রদায় থেকে তারা যোগ দিতে পারতেন না। নরমালি নিম্নবর্ণ আজকে যেরকম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিযোগিতা পরীক্ষার মাধ্যমে যে নিয়োগ ব্যবস্থা তখনকার সময় সেই ব্যবস্থা ছিল না। সেখানে নিয়োগের ক্ষেত্রে অভিজাত যারা ছিল, যারা ব্লু ব্লাড মনে করত, জমিদার শ্রেণী ছিল, তাদের কাছ থেকেই মূলত যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ছিল, এই সুবিধাভোগী শ্রেণীদেরকে ভারতের আইসিএস অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হতো। জেলা প্রশাসন। জেলা ছিল প্রশাসন কাঠামোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একক। ভারতের রাজপ্রতিনিধি ব্রিটিশ আনুষ্ঠানিক প্রতীক হলেও কালেক্টর বা জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন কর্তৃত্বের প্রতীক। তিনি বড় সাহেব নামে পরিচিত ছিলেন। তিনি দান করতে পারতেন বা দান স্থগিত করতে পারতেন। পণ্ডিত জওহরলাল নেহেরুর মতে তারা ছিলেন সাদা ব্রাহ্মণ। আইসিএস অফিসারদের সম্পর্কে তিনি মন্তব্য করছেন। কংগ্রেস নেতা পণ্ডিত জওহরলাল নেহেরু এদেশের যেসব তরুণ সিভিল সার্ভিসের সদস্য নিযুক্ত হয়েছেন তাদের অধিকাংশ উচ্চ শ্রেণী ও পাশ্চাত্যের ধারণায় লালিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই তৎকালীন আইসিএস অফিসার সম্পর্কে তৎকালীন কংগ্রেস নেতা পণ্ডিত জওহরলাল নেহেরুর যে বক্তব্য তোমরা বুঝতে পেরেছ যে, যে কোনো লোক ইচ্ছা করলেই সিভিল সার্ভিসে যোগদান করতে পারতেন না এবং ব্রিটিশরাও সেই সুযোগ রহিতা করে। তিনি বলছেন তারা খুবই আজকে যেরকম আমাদের দেশে জেলা প্রশাসক, জেলা ত্রাণকর্তা সকল ক্ষমতার অধিকারী, ঠিক তেমনি তৎকালীন সময়ে জেলা কালেক্টর যিনি ছিলেন তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট ছিলেন জেলার এবং তিনি ছিলেন সকল ক্ষমতার উৎস। তিনি বড় সাহেব হিসেবে পরিচিত ছিলেন। তিনি দান করতেন বা দান স্থগিত করতে পারতেন। এজন্য জওহরলাল নেহরু তাদেরকে বলেছিলেন সাদা ব্রাহ্মণ। এদেশের যারা সিভিল সার্ভিসে নিযুক্ত হতেন তারা ছিল অধিকাংশ উচ্চ শ্রেণী এবং পাশ্চাত্যের ধ্যান ধারণায় লালিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি যে পাকিস্তান ভারত চলে গেল 1947 সালে আমরা পাকিস্তান পেলাম। পাকিস্তান সিভিল সার্ভিসে যারা যোগ্য উত্তরসূরি ছিল ভারতীয় সিভিল সার্ভিসের সদস্য বর্গ। মূলত পাকিস্তান সিভিল সার্ভিস ছিল পাকিস্তান আমলা ব্যবস্থার সুপার এলিট এর সদস্যবর্গ। কেন্দ্র, প্রদেশ ও স্থানীয় পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসীন থেকে সংখ্যার অনুপাতে অনেক বেশি প্রভাব বিস্তার করে। আইসিএস ঐতিহ্যের নিয়োগ পদ্ধতি ৪১ থেকে ২৪ বছর বয়সের মধ্যে প্রতিযোগিতা পরীক্ষার মাধ্যমে নিয়োগ লাভ পাকিস্তান সিভিল সার্ভিসকে সুদৃঢ় করে। প্রশিক্ষণের রূপরেখাও ছিল অভিন্ন। লাহোর সিভিল সার্ভিস একাডেমি ভারতের হেইলি বেরির মডেলে গড়ে ওঠা। পাকিস্তানের প্রেসিডেন্ট ও ভারতীয় সিভিল সার্ভিসের প্রধান সদস্য ইস্কান্দার মির্জা বলেন, কোন উন্নয়নশীল দেশকে গণতন্ত্র পাঠ করতে হবে। যতদিন পর্যন্ত সেই পাঠ সমাপ্ত না হবে ততদিন পর্যন্ত তাদের নিয়ন্ত্রণ রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পাকিস্তানের সিভিল সার্ভিসের যে নমুনা আমরা এখানে লক্ষ্য করলাম। মূলত 1947 সালে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর আমরা দেখি যে ভারতের আদলে পাকিস্তানেও একই কাঠামোয় সিভিল সার্ভিস গড়ে ওঠে এবং ভারতীয় সিভিল সার্ভিসের নিয়োগ প্রক্রিয়ার যে বয়স সীমা ছিল ৪১ থেকে ২৪, পাকিস্তান সিভিল সার্ভিসেও একই বয়স সীমা নির্ধারণ করা হয় এবং যে লাহোরে যে বিসিএস একাডেমি বা আজকে পাকিস্তান সিভিল সার্ভিস একাডেমি গড়ে উঠেছিল সেটাও ছিল অনেকটা ভারতীয় সিভিল সার্ভিস একাডেমির আদলে গড়া এবং আমরা দেখি যে অনেক আইসিএস অফিসার পরবর্তীতে পাকিস্তানে ফিরে আসে তারা পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন এবং ভারতীয় সিভিল সার্ভিসের যে কাঠামো ছিল, যে নমুনা ছিল সেই একই নমুনায় তারা প্রশাসন পরিচালনা করেন। অর্থাৎ তাদের মানসিকতার কোনো পরিবর্তন হয়নি, তাদের ধ্যান ধারণার কোনো পরিবর্তন হয়নি। জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে যে তাদের বেতন দেওয়া হচ্ছে, জনগণের সেবা করা যে তাদের মূল লক্ষ্য,
সেটি তারা কখনোই মাথা নেননি। তারা জনগণের সেবকের পরিবর্তে তারা প্রভুর ভূমিকায় তারা অবতীর্ণ হন। এবং এই প্রসঙ্গে আমরা একটা বিখ্যাত উক্তি আমরা লক্ষ্য করি, তৎকালীন যে ইস্কান্দার মির্জা, পাকিস্তানের প্রেসিডেন্ট, তিনি বলছেন যে উন্নয়নশীল দেশগুলোতে এখনো গণতন্ত্র পড়তে হবে। এজন্য আমরা জানি যে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য নিয়ে পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ভিন্নভাবে তারা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যা লক্ষ্য করা যায়। সেটাকে তিনি অট্টহাসি দিয়ে বলছেন যে তাদেরকে গণতন্ত্র পাঠ করতে হবে। আর যতদিন পর্যন্ত গণতন্ত্র পাঠ সমাপ্ত না হবে, ততদিন পর্যন্ত তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ তাদেরকে নির্যাতন করতে হবে, শোষণ করতে হবে, দমন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ বাংলাদেশ লোক প্রশাসনের যে আমরা ইতিহাস, আমরা কিভাবে উত্তরাধিকার সূত্রে বাংলাদেশ লোক প্রশাসন বা সিভিল সার্ভিসের যে সূত্রপাত, সেটা আমরা আলোচনা করলাম। বাংলাদেশ লোক প্রশাসন উদ্যোগ ও বিকাশ মূলত আ বিকাশের ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হলো সাংবিধানিক কাঠামো। সংবিধানে যদি ক্ষমতার বিকেন্দ্রীকরণ কার্যত থাকে, তাহলে প্রশাসনিক কাঠামো তা প্রতিফলন ঘটে। বাংলাদেশে পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়নের আগে ২ টি দলিল দ্বারা সাংবিধানিক কাঠামো নির্ধারিত হয়েছিল। এক হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র, ২ অস্থায়ী সংবিধান আদেশ। আমরা দেখি যে ১৯৭১ সালে ১০ই এপ্রিল ঘোষণা অনুযায়ী ১৯৭১ সালে ১৭ই এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার অন্তর্গত মেহেরপুর মহকুমা সদর থানার বৈদ্যনাথ তলায় আম্রকরানে মুজিবনগর সরকার গঠন করা হয়। ঘোষণা অনুযায়ী এটা ছিল স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বিপ্লবী সরকার। এবং এই সরকারের যে লক্ষ্য ছিল, ৬ টি লক্ষ্য ছিল। ১. বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাকে বাস্তবায়িত করা এবং আনুষ্ঠানিক ও সাংগঠনিক কাঠামো রূপ দেওয়া। ২. মুক্তিযুদ্ধকে সুষ্ঠু ও দক্ষতার সাথে পরিচালনা করা। ৩. মুক্তিযোদ্ধাদের সংগঠন ও প্রশিক্ষণ প্রদান। ৪. ব্যাপক প্রচারের মাধ্যমে দেশে বিদেশে ভাবমূর্তি গড়ে তোলা। ৫. আন্তর্জাতিক সংস্থা ও বিদেশি রাষ্ট্রের স্বীকৃতি অর্জন। ৬. মুক্তিযোদ্ধাদের দ্বারা মুক্তাঞ্চল বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করে আইন শৃঙ্খলা রক্ষা করা। এটি ছিল মূলত ১৯৭১ সালে ১৭ই এপ্রিল যে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, সেই মুজিবনগর সরকারের যে যে লক্ষ্য ছিল মূলত এই ৬ টি। আমরা বলেছিলাম যে এখানে অস্থায়ী সংবিধান আদেশ ছিল। যেহেতু তৎকালীন সময়ে কোন সংবিধান ছিল না এবং স্বাধীনতার ঘোষণা বলে প্রাপ্ত ক্ষমতা বলে ১৯৭২ সালের ১১ই জানুয়ারি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ১ম রাষ্ট্রপতি হিসেবে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। স্বাধীনতা অর্জনের পূর্বে এখানে প্রশাসনিক কাঠামো ছিল প্রাদেশিক। ১৯৭২ সাল থেকে বাংলাদেশ সমগ্র প্রশাসন ব্যবস্থার কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ প্রশাসন সাংবিধানিক ব্যবস্থার সাথে, সাথে পরিবর্তিত হয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন রূপ পরিগ্রহ করেছে। বাংলাদেশ সরকার জাতীয় ও আন্তর্জাতিক প্রতিশ্রুতিসমূহ পালন করার লক্ষ্যে বহু সংখ্যক নতুন সংগঠন গড়ে তুলেছেন। অস্থায়ী সংবিধানের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। গণপরিষদ বা সংবিধান পরিষদ গঠন এবং এটার কার্যক্রম ছিল ১৯৭০ ডিসেম্বর থেকে ১৯৭১ সালের জানুয়ারি পর্যন্ত। নিয়মতান্ত্রিক রাষ্ট্রপতি, শূন্য পদে রাষ্ট্রপতি নিয়োগ, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, হাইকোর্ট ব্যবস্থা, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনা। আমরা যদি বাংলাদেশের বর্তমান যে প্রশাসনিক কাঠামো আছে সেটা আমরা একটি চকের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করছি। সংবিধান আমরা দেখেছি, এখানে সংবিধানে সরকারের কথা বলা আছে। এই সরকারের ৩ টি অংশ। ১. আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আজকে যে আমরা লোক প্রশাসনের কথা বলছি, এই লোক প্রশাসন হচ্ছে শাসন বিভাগের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আইন বিভাগ আইন প্রণয়ন করে তোমরা জানো। আমাদের আ
মহান আইন বিভাগের নাম হচ্ছে জাতীয় সংসদ। এই জাতীয় সংসদ মূলত আইন প্রণয়ন করে। আমাদের জাতীয় সংসদের সদস্য সংখ্যা ৩০০ জন নির্বাচিত, আর ৫০ জন হচ্ছে সংরক্ষিত। শাসন বিভাগ আমরা বলেছিলাম যে সরকারের ৩ টি বিভাগের মধ্যে একটি বিভাগ হচ্ছে শাসন বিভাগ। এই শাসন বিভাগের মূলত আইনের বাস্তবায়ন করে। অর্থাৎ আইন বিভাগ যে আইন প্রণয়ন করে তা গ্রামীণ পর্যায়ে, মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে শাসন বিভাগ। শাসন বিভাগের যিনি প্রধান তিনি হচ্ছেন রাষ্ট্রপতি, এরপর হচ্ছে প্রধানমন্ত্রী, এরপরে হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সচিবালয়। আরেকটি আছে আমাদের বিচার বিভাগ। আমি একটি মন্ত্রণালয় দেখানোর চেষ্টা করেছি। এই মন্ত্রণালয়ের মধ্যে সাধারণ প্রশাসন একটি থাকে, সংশ্লিষ্ট দপ্তর একটা থাকে, অধস্তন অফিস থাকে একটি মন্ত্রণালয়। আমি আবার বলছি যে মন্ত্রণালয়ে মূলত সাধারণ প্রশাসন একটি থাকে, সংশ্লিষ্ট দপ্তর একটা থাকে, আরেকটা হচ্ছে যে সংযুক্ত অফিস থাকে। সাধারণ প্রশাসনের মধ্যে আবার বিভিন্ন বিভাগ থাকে, বিভিন্ন বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন। সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে বিভাগীয় দপ্তর, জেলা দপ্তর, থানা দপ্তর এবং ইউনিয়ন। আর অধস্তন অফিসের মধ্যে আছে বোর্ড বা বোর্ড বা কর্পোরেশন, বিভাগীয় বোর্ড, জেলা বোর্ড, থানা পর্যায়ের বোর্ড, ইউনিয়ন। আমরা এই চকটি প্রফেসর মোহাম্মদ শামসুর রহমান স্যারের আধুনিক লোক প্রশাসনের ৬৪০ পৃষ্ঠা থেকে আমরা সংগ্রহ করেছি। তোমরাও বইটি দেখতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমরা লক্ষ্য করছি যে স্বাধীনতা লাভের পর ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর আমরা তৎকালীন প্রধানমন্ত্রী সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন বিধায় প্রধানমন্ত্রী তার নিকট থেকে নির্দেশনা আসতে প্রধানমন্ত্রীর কাছে সহায়তা করেন মন্ত্রিপরিষদ। জাতীয় নীতি নির্ধারণ হতো প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ কর্তৃক। প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী মন্ত্রীরা কোনো বিষয়ে ব্যক্তিগত পর্যায়ে, কোনো বিষয়ে কমিটি পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন, যা বর্তমানেও প্রচলিত রয়েছে। বাংলাদেশের সামগ্রিক প্রশাসনকে মন্ত্রণালয়, সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তর, কর্পোরেশন, বোর্ড, সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরসমূহের সমন্বয়ে গঠিত। সচিবালয়ের মাধ্যমেই প্রশাসনিক ক্ষমতা মন্ত্রণালয় বিভাগের মধ্যে ভাগ করে দেখা হয় এবং প্রশাসনিক কার্যক্রম চালু রাখা বস্তুত পক্ষে বাংলাদেশ লোক প্রশাসনের প্রাণকেন্দ্র হচ্ছে সচিবালয়। মূলত আমরা দেখি যে সংসদীয় সরকার ব্যবস্থায় যে প্রধানমন্ত্রী হচ্ছেন নির্বাহী ক্ষমতার অধীন, রাষ্ট্রপতি হচ্ছে আনুষ্ঠানিক প্রধান, রাষ্ট্রপ্রধান। মূল ক্ষমতার কেন্দ্রীভূত থাকে প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী তার মন্ত্রীবর্গের সাথে পরামর্শক্রমে মূলত এখানে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং জাতীয় নীতি নির্ধারণ ক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ নিয়েই মূলত গঠিত হয় এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ের ২ টি অংশ থাকে। একটি হচ্ছে রাজনৈতিক অংশ, আরেকটি হচ্ছে অরাজনৈতিক অংশ এবং শাসন বিভাগের প্রধান হচ্ছেন প্রেসিডেন্ট, এরপরে প্রধানমন্ত্রী, তারপরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী থাকতে পারেন, উপমন্ত্রী থাকতে পারেন এবং সর্বোপরি হচ্ছেন সচিবালয়, অর্থাৎ যারা যেখানে সচিবরা বসেন এবং সচিবালয় মূলত মন্ত্রণালয়ের সমষ্টি, অর্থাৎ মন্ত্রণালয়ের যে সচিব আছেন, যেখানে বসেন, যে দপ্তরে বসেন, সেই সবগুলি দপ্তরের সমন্বয় হচ্ছে মূলত সচিবালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই আমরা বলেছিলাম এতক্ষণ পর্যন্ত যে সচিবালয় হচ্ছে মূলত প্রশাসনিক ইউনিটের কেন্দ্রবিন্দু। আমরা দেখি যে বাংলাদেশের জন্য একটি অস্থায়ী সংবিধান রচনার জন্য প্রথম পদক্ষেপ হিসেবে রাষ্ট্রপতি ১৯৭২ সালে ২৩শে মার্চ বাংলাদেশ গণপরিষদ নামে একটি আদেশ জারি করেন। এই আদেশ অনুযায়ী ১৯৭০ সালের ৭ই ডিসেম্বর থেকে ৭১ সালের ১লা মার্চ পর্যন্ত সাবেক পাকিস্তানের জাতীয় পরিষদ ও পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের আসনসমূহে বাংলাদেশ থেকে নির্ধারিত সকল সদস্যের সমন্বয়ে গণপরিষদ গঠন করেন। মৃত্যু বা অন্য কোনো কারণে অযোগ্য বলে ঘোষিত হবার ফলে সর্বমোট ৪০০, অর্থাৎ জাতীয় পরিষদের সদস্য সংখ্যা ছিল ১৬৯, প্রাদেশিক পরিষদে ৩১০, ৪৭৯,
মৃত্যু এবং অন্য কোনো কারণে অযোগ্য হওয়ার কারণে 404 জন সদস্য নিয়ে মূলত গণপরিষদ গঠিত হয়। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রপতি ১৯৭২ সালের ১০ই এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন আহ্বান করেন এবং অধিবেশনের প্রথম দিন জনাব শাহ আব্দুল হামিদ স্পিকার এবং জনাব মোহাম্মদুল্লাহকে ডেপুটি স্পিকার নির্বাচিত হন। ১১ই এপ্রিল ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করেন এবং ৪ঠা নভেম্বর সংবিধান পাস হয় এবং ১৯৭২ সালে ১৬ই ডিসেম্বর থেকে আমরা আ একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রথম সংবিধান আমরা পেলাম এবং সেই দিনই মূলত গণপরিষদ ভেঙে দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ মূলত আমাদের সংবিধান, আমাদের স্বাধীনতার যে ইতিহাস, অর্থাৎ আমাদের লোক প্রশাসনের যে ইতিহাস, সেটি আমরা আলোকপাত করলাম। এখন আমরা ১৯৭২ সালে যে স্বাধীন সার্বভৌম দেশে যে আমরা সংবিধান পেলাম, সেই সংবিধানের আমরা বৈশিষ্ট্যগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আসলেই একটি দেশ কিভাবে পরিচালিত হবে, সেটি নির্ভর করে সেই দেশের আ সংবিধানের উপর। সেটি কি গণতান্ত্রিক রাষ্ট্র, নাকি অগণতান্ত্রিক, নাকি ধর্মনিরপেক্ষ, নাকি রক্ষণশীল, সেটা মূলত নির্ধারিত হয় সংবিধানের মাধ্যমে। এজন্য সংবিধানকে বলা হয় পবিত্র দলিল এবং একটি জাতির দর্পণ হিসেবেও সংবিধানকে আখ্যায়িত করা হয়। আমরা দীর্ঘ ৯ মাস পশ্চিম পাকিস্তানি শাসন এবং শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম। মূলত ৪ টি লক্ষ্যকে সামনে রেখে ১ গণতন্ত্র, ২ সমাজতন্ত্র, ৩ ধর্মনিরপেক্ষতা, অর্থাৎ প্রত্যেক আ ধর্ম তার স্বাধীনভাবে তার ধর্ম চর্চার সুযোগ পাবে এবং কেউ তার ধর্মচর্চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। এবং পাশাপাশি সামাজিক ন্যায় বিচার অর্থে সাম্য এবং জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, অর্থাৎ আমাদের যে ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি সেগুলিকে লালন করেই মূলত আমাদের সংবিধান গড়ে উঠেছিল। এই সংবিধান প্রণয়ন কমিটি দীর্ঘ আম ১৯৭২ সালের এপ্রিল থেকে প্রায় নভেম্বর পর্যন্ত তারা বিভিন্ন দেশ ভ্রমণ করেন, বিভিন্ন দেশের সংবিধান পর্যালোচনা করেন। বিশেষ করে ব্রিটেনের সংবিধান এবং ভারতের সংবিধানই মূলত আমাদের সংবিধানের সাথে সবচাইতে বেশি সামঞ্জস্যপূর্ণ। পর্যালোচনা করে বাংলাদেশের জন্য একটি সংবিধান উপহার দেন এবং যেটা আমরা পেলাম ১৯৭২ সালে ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবসের দিন। সংবিধানের বৈশিষ্ট্য ছিল সর্বোচ্চ আইন। আমরা জানি যে কোনো দেশের সংবিধান হচ্ছে সর্বস্ব আইন। সংবিধানের যেকোনো ধারা উপধারার সাথে যদি কোনো আইনের যদি সংঘর্ষ হয় বা ব্যত্যয় ঘটে, সেক্ষেত্রে সংবিধানই আ টিকে থাকবে। অন্য যেকোনো আইন সেটা বাতিল বলে গণ্য হবে। ২ লিখিত সংবিধান। আমাদের সংবিধান একটা লিখিত সংবিধান। এখানে ১১ টি ভাগ আছে। ১৫৩ টি অনুচ্ছেদ আছে এবং প্রত্যেকটি বিভাগে আমাদের জনগণের মৌলিক অধিকারের কথা বলা আছে এবং এটা লিখিতভাবে বলা আছে। এটা হলো একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বা সরকার। জনগণেরই জন্য সংবিধান। প্রজাতন্ত্র, এখানে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণকে সামনে রেখে মূলত এই সংবিধান রচিত হয়েছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। একটি নির্দিষ্ট সময় পর জনগণ তাদের ভোটের মাধ্যমে তারা কি করবে? সরকার পরিবর্তন করবে। অর্থাৎ ক্ষমতা পরিবর্তনের জন্য কোন রক্তপাতের প্রয়োজন হবে না। জনগণ ৫ বছর পর তারা তাদের ম্যান্ডেটের মাধ্যমে, তাদের ভোট প্রদানের মাধ্যমে মূলত সরকার দুষ্পরিবর্তনীয় সংবিধান। আমরা জানি সংবিধান ২ ধরনের। একটা হচ্ছে সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়। আমাদের সংবিধানের যদি কোন মৌলিক কোন কাঠামোগত কোন পরিবর্তন হয় তাহলে আ সংবিধানের, অর্থাৎ আমাদের জাতীয় সংসদের সদস্যদের ২/৩ সম্মতির মাধ্যমে সেটি পরিবর্তন করা যায়। ২ রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আমরা বলেছিলাম ৪ টি মূলনীতি এখানে ১৯৭২ সালে সংবিধানেও ছিল, এখনো আছে। ১ গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ। মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া আছে। জনগণের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা এবং ভোগ করতে পারবে এবং এক্ষেত্রে কোনো বাধা আসলে রাষ্ট্র সেগুলিকে আ প্রতিরোধ করবে।
এককেন্দ্রিক রাষ্ট্রপতি আমাদের মূলত আমাদের একসভা, আইনসভাও এককেন্দ্রিক। অর্থাৎ এখানে কোনো প্রদেশ নেই। এটা যুক্তরাষ্ট্রীয়, পাকিস্তান এবং ভারত বা অন্যান্য আমেরিকার মতো আমাদের দেশে যুক্তরাষ্ট্রীয় না এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। বিচার বিভাগের প্রাধান্য আমাদের সংবিধানে বিচার বিভাগের প্রাধান্য দেওয়া আছে। অর্থাৎ বিচার বিভাগ হচ্ছে সকল ক্ষমতার উৎস। বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা আছে। গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্র, ন্যায়পাল সৃষ্টি অর্থাৎ ন্যায়পাল সৃষ্টি করা হয়েছিল মূলত আমাদের যারা প্রশাসনে আছেন তারা যদি কোন দুর্নীতির আশ্রয় নেন, স্বজনপ্রীতির আশ্রয় নেন তাহলে ombudsman এই কমিশনের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় আনা যাবে। সার্বজনীন ভোটাধিকার স জাতি ধর্ম নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক লোক যাদের বয়স 18 তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সংবিধান সংশোধনের সুযোগ আছে। মূলত এটা সংসদীয় পদ্ধতির সরকার, রাষ্ট্রপতির নামমাত্র প্রধান, প্রধানমন্ত্রী হচ্ছে সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু। আমাদের বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ ২ স্তর বিশিষ্ট প্রশাসন। একটা হলো কেন্দ্রীয় প্রশাসন, একটা হচ্ছে মাঠ প্রশাসন। ১ রাষ্ট্রপতির নামমাত্র প্রধান, ২ রাষ্ট্রপতির নামমাত্র প্রধান, ২ প্রধান কার্যনির্বাহী হলো প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা, কেন্দ্রীকৃত সচিবালয় ব্যবস্থা, মন্ত্রণালয়, সচিবালয় প্রশাসনিক শাখা, বিভাগীয় প্রশাসনের সাথে কেন্দ্রীয় প্রশাসনের সম্পর্ক এবং প্রশাসন ব্যবস্থার প্রাণকেন্দ্র হলো জেলা প্রশাসন। আমরা আমাদের যে বিষয়গুলো আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে প্রশাসনিক ব্যবস্থার যে বৈশিষ্ট্যসমূহ আমরা বলছি কেন্দ্রীয় প্রশাসন এবং মাঠ প্রশাসন। এই কেন্দ্রীয় প্রশাসনের সাথে ২ টি অংশ জড়িত। একটি হচ্ছে কেন্দ্রীয় সরকার বা সচিবালয়। এই সচিবালয়ে হচ্ছে সকল সচিবরা যেখানে বসেন সেটা হচ্ছে সচিবালয়। এই সচিবালয়ে একটি পদসোপান থাকেন। সচিবালয়ের সাথে বিভিন্ন বিভাগ থাকে। যত সচিবালয় যেহেতু একটি বিশাল উম বহর থাকেন সেহেতু সচিবালয়ের কর্মগুলিকে বিভিন্নভাবে ভাগ করা থাকেন। এখানে বিভিন্ন শাখা-প্রশাখা থাকে, বিভাগ থাকে, শাখা থাকে এবং এই বিভাগ ও শাখা যেহেতু সচিবালয়ে একই ফ্লোরে থাকেন বা একই অফিসে থাকেন, সেইগুলোর পক্ষে যখনই মাঠ পর্যায়ের কাজকে নিয়ন্ত্রণ করা যায় না, তখনই সেখানে সংশ্লিষ্ট বিভাগ থাকেন এবং অধস্তন অফিস থাকেন। আমরা দেখি যে প্রত্যেকটা মন্ত্রণালয়ে আ সংশ্লিষ্ট অফিস এবং বিভাগ রয়েছে। আমরা দেখি যে এখানে মাঠ বা সরেজমিনে প্রশাসন আছেন। আ যেহেতু সচিবালয় শাসন বিভাগের অংশ, কাজেই শাসন বিভাগের যে শাসন করার জন্য, আইনগুলোকে বাস্তবায়ন করার জন্য মাঠ পর্যায়ের ভূমিকা সবচাইতে বেশি। এবং সেক্ষেত্রে আমরা দেখি মাঠ পর্যায়ে যারা কাজ করেন আমাদের বিভাগে আছেন বিভাগীয় কমিশনার। তিনি মূলত একজন আ যুগ্ম সচিবের পদমর্যাদায় একজন বিভাগীয় কমিশনার থাকেন। তিনি তার বিভাগের আওতাধীন ৮ টি জেলা বা ৭ টি জেলা বা ১৫ টি জেলা যাই হোক না কেন, সেই জেলাগুলির কাজকে তিনি নিয়ন্ত্রণ করেন। অর্থাৎ আমাদের যে ডেপুটি কমিশনার আছেন বা জেলা প্রশাসক আছেন তাদের কাজকে তদারকি করেন মূলত জেলা প্রশাসক। দেরকে তদারকি করেন বিভাগীয় কমিশনার। ঠিক একইভাবে আমরা দেখি যে বিভাগীয় কমিশনারের জেলা প্রশাসকের ক্ষমতা খুবই বেশি। আমরা পরবর্তী ক্লাসে এ সম্পর্কে জেলা প্রশাসকের ক্ষমতা এবং কার্যাবলী নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। মূলত একটি জেলার আ সকল ক্ষমতার উৎস হচ্ছে জেলা প্রশাসক। আইন শৃঙ্খলা, তারপরে আ দুর্নীতি দমন, ট্যাক্স আদায়, তারপরে জাতীয় এবং আন্তর্জাতিক দিবসগুলি পালন, প্রটোকল হইতে শুরু করে যত ধরনের তোমার আ কার্যাবলী আছে মূলত এগুলি সবকিছু তদারক করেন জেলা প্রশাসক। তাছাড়া সরকার বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশনা প্রদান করেন, সেগুলি তারা বাস্তবায়ন করেন। আমরা যেটা বলছিলাম যে মাঠ প্রশাসনের নিয়ে আমরা কথা বলছিলাম। পরবর্তীতে আমাদের উপজেলা পর্যায়ে আছেন ইউএনও। ইউএনও তিনিও একজন সিনিয়র সহকারী লেভেলের সচিব লেভেলের একজন কর্মকর্তা। তিনি উপজেলার আওতাধীন যে ইউনিয়ন গুলো আছেন, সেই ইউনিয়ন গুলো থেকে মূলত জনগণকে সরকারের যেসব সুফলগুলো আছে অর্থাৎ কল্যাণমূলক রাষ্ট্রের যে সুফলগুলো আছে সেগুলি পৌঁছানোর জন্য মূলত তারা কাজ করে থাকেন। একসময় আমরা ব্রিটিশ বেনিয়াদের আ আ নিয়ন্ত্রণে ছিলাম। তাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল কিন্তু বর্তমান সরকার অর্থাৎ গণতান্ত্রিক সরকারগুলির লক্ষ্য অভিন্ন নয়।
আমাদের বর্তমান সরকারগুলোর লক্ষ্য জনসেবা করা। কিন্তু বিভিন্ন সময় তারা হয়তো ক্ষমতা থাকার জন্য বিভিন্ন কূটকৌশলের আশ্রয় নেন। কিন্তু তাদের সবারই লক্ষ্য একটাই, সেটা হচ্ছে যে জনকল্যাণ সাধন করা, জনগণেরকে সেবা পৌঁছিয়ে দেওয়া এবং কল্যাণমূলক রাষ্ট্রের যেসব সুযোগ সুবিধা আছে, বেকার ভাতা, চিকিৎসা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা হইতে শুরু করে বিভিন্ন ধরনের এবং শিক্ষার ক্ষেত্রে যেসব আ বিষয়গুলো আছে, ছাত্রছাত্রীদের উপবৃত্তি দেওয়া, বই বিতরণ, অনেক সেবামূলক কাজ আমাদের সরকারগুলি করে থাকে। এই কাজগুলি ফিল্ড লেভেলে মূলত তদারক করেন প্রশাসনের যে কর্মকর্তা, বিশেষ করে উপজেলা পর্যায়ে তিনি হচ্ছেন পিয়ানো বা নির্বাহী অফিসার। তারপর আমরা বলছি রাষ্ট্রপতি হচ্ছেন নামমাত্র প্রধান আমাদের প্রশাসনিক ব্যবস্থার যে বৈশিষ্ট্য। আমরা জানি যেহেতু আমাদের এখানে সংসদীয় সরকার ব্যবস্থা কার্যকর রয়েছে, সেহেতু আমরা দেখি যে সংসদীয় সরকারের মূল ক্ষমতা থাকেন প্রধানমন্ত্রী কেন্দ্রিক। রাষ্ট্রপতি থাকেন তিনি রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি নামমাত্র প্রধান থাকেন। তিনি বিভিন্ন আ গুরুত্বপূর্ণ পদে শুধুমাত্র প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই নিয়োগ দান করেন। তার মূলত কাজ হচ্ছে মূলত আনুষ্ঠানিকতা। আ তিনি বিভিন্ন জাতীয় দিবসে তিনি ৩ বাহিনীর প্রধানের ভূমিকায় অবতীর্ণ হন এবং তিনি বিভিন্ন আ বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলরের ভূমিকায় অবতীর্ণ হন। অর্থাৎ মূলত আমাদের দেশের রাষ্ট্রপতি শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি মূলত নামমাত্র প্রধান থাকেন, কিন্তু সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু থাকেন আমাদের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আ আ যেসব সুপারিশমালা প্রদান করেন তিনি সেই অনুযায়ী মূলত কাজ করে থাকেন। প্রধানমন্ত্রী আমাদের মত ৩য় বিশেষ সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী হচ্ছে সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু এবং প্রধানমন্ত্রী আ মূলত সকল নিয়োগগুলি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতির নামেই নিয়োগ হয়ে থাকে। এছাড়া বিভিন্ন যে মন্ত্রণালয়গুলো আছে সেই মন্ত্রণালয়ের যেসব মন্ত্রীবর্গ আছেন তারা মূলত প্রধানমন্ত্রীর সাথেই আম আলোচনা সাপেক্ষেই মূলত তারা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং অনেক সময় প্রধানমন্ত্রীও নির্দেশনা প্রদান করেন কিভাবে আ পরিচালনা করতে হবে তার মন্ত্রণালয়। তাছাড়া যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তার ক্যাবিনেট রয়েছে, ক্যাবিনেট মিটিং এ তারা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেটাই চূড়ান্ত বলে গৃহীত হয়। এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা কেন্দ্র কেন্দ্রীকৃত সচিবালয় ব্যবস্থা আমরা বলেছিলাম যে আমাদের আ প্রশাসন ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সচিবালয়। সচিবালয় মূলত সচিবরা সেখানে বসেন এজন্য এটার নাম হচ্ছে সচিবালয়। বাংলাদেশে বর্তমানে প্রায় ৩৯ টি মন্ত্রণালয় রয়েছে এবং আমাদের উম এই ৩৯ টি মন্ত্রণালয়ের যে মন্ত্রীরা আছেন, প্রতিমন্ত্রী আছেন, উপমন্ত্রী আছেন, এরা মূলত এই সচিবালয়ে তারা বসেন এবং এদের প্রত্যেকেরই একটি দপ্তর আছে এবং একজন সচিব আছেন। তিনি প্রশাসনিক প্রধান হিসাবে কাজ করেন। তিনিই সচিবালয় এবং এছাড়া এখানে আমরা হায়ারার্কিতে আমরা দেখাবো যে সেখানে অতিরিক্ত সচিব থাকেন, যুগ্ম সচিব থাকেন। বর্তমানে আ সচিব ছাড়া সচিবালয়ের দায়িত্বে সিনিয়র সচিবও অনেক সচিবের ভূমিকায় অবতীর্ণ হন, সচিবের দায়িত্ব পালন করেন। আমরা যে বলেছিলাম যে সচিবালয়ে সচিবের পাশাপাশি অধস্তনের মধ্যে অতিরিক্ত সচিব আছেন, যুগ্ম সচিব আছে, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব আছেন, সিনিয়র সহকারী সচিব আছেন এবং সহকারী সচিব আছেন। এরাই মূলত আমাদের যে প্রশাসনের যে কাজগুলো আছে সেই কাজগুলি তারা আ অত্যন্ত দক্ষতার সাথে তারা এই কাজগুলি সম্পাদন করেন। বিভাগীয় পর্যায়ে আমরা বলছিলাম যে আমাদের বর্তমানে ৮ টি বিভাগ আছে। প্রত্যেকটি বিভাগে একজন বিভাগীয় কমিশনার আছেন এবং তারা মূলত যুগ্ম সচিবের পদমর্যাদা সম্পন্ন। তারা কেন্দ্র থেকে অর্থাৎ সচিবালয়তে যে নির্দেশনা আসেন সেগুলি তারা জেলা পর্যায়ে সেগুলি তদারক করেন এবং জেলা প্রশাসকদের সাথে সমন্বয়ের ভূমিকা অবতীর্ণ হন। এবং জেলা প্রশাসনের পরেও একটি আমাদের স্তর আছে উপজেলা। উপজেলা মূলত প্রত্যেকটি ডিস্ট্রিক্টেই ৮ টি ৯ টি উপজেলা আছে। একেকটা ডিস্ট্রিক্ট একেক রকম। তারা মূলত উপজেলা পর্যায়ে যেসব উম আ কাজ আছে সেগুলি তারা তদারক করেন এবং উপজেলা ইউএনও সাহেবরা বা উপজেলা নির্বাহী অফিসার সিনিয়র সহকারী সচিবের পদমর্যাদা সম্পন্ন। তারা মূলত ইউনিয়ন পর্যায়ে যা আছেন যেসব লোকজন আছেন তাদের সেবা নিশ্চিত করার জন্য মূলত তারা কাজ করেন এবং ইউনিয়ন পর্যায়ে যেই নির্বাচিত প্রতিনিধি আছেন, অনির্বাচিত প্রতিনিধি আছেন তাদেরকে মূলত তারা নিয়ন্ত্রণ করেন এবং সরকারের যেসব সেবামূলক যেসব কর্মকান্ডগুলো আছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যেসব সেবামূলক কার্যক্রম কর্মসূচি গ্রহণ করা হয়, সেগুলির সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্যই তারা মূলত
কাজ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এতক্ষণ আমার এই অনলাইন ক্লাসের মাধ্যমে বাংলাদেশের যে লোক প্রশাসনের যে ইতিহাস সেটা তোমরা জানতে পারলা। আমরা বলেছিলাম যে বাংলাদেশ লোক প্রশাসন বা বাংলাদেশ সিভিল সার্ভিসের মূলত ব্রিটিশ সিভিল সার্ভিসের উত্তরসূরি এবং ব্রিটিশের মূলত যেই আম যে আ উদ্দেশ্য বা লক্ষ্যকে সামনে রেখে তাদের প্রশাসন ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছিল, এর মধ্যে উল্লেখযোগ্য ছিল শাসন এবং শোষণকে দীর্ঘায়িত করা এবং এখানে তাদের একটা তাবেদার সৃষ্টি করা এবং এই শ্রেণী সৃষ্টি করে মূলত তারা সুদীর্ঘ ২০০ বছর, প্রায় ২০০ বছর তারা এই দেশকে শাসন করেছে, শোষণ করেছে এবং এখানে একটা তাবেদার শ্রেণী সৃষ্টি করা। কিন্তু পাকিস্তানে যে সিভিল সার্ভিসের লক্ষ্য ছিল, সেটা অনেকটা অভিন্ন ছিল না। বাংলাদেশ সিভিল সার্ভিস যেহেতু আমরা উত্তরাধিকারী সূত্রে পেয়েছি, রাতারাতি আমাদের মানসিকতা পরিবর্তন হয় নাই। কিন্তু বর্তমানকালে আমাদের সিভিল সার্ভিসের মানসিকতা অনেক পরিবর্তন হয়েছে। যেহেতু এই সিভিল সার্ভিসের সদস্যরা আমাদের কোন জাতি, কোন গোষ্ঠী থেকে নিয়োগপ্রাপ্ত নন। তারা সার্বজনীন পরীক্ষার মাধ্যমে তারা নিয়োগপ্রাপ্ত এবং তারা এদেশের মাটি ও মানুষের সন্তান। কাজেই তাদের মানসিকতা আম দিন, দিন একেবারে পরিবর্তিত হয়ে গেছে আমরা বলব না। আস্তে, আস্তে পরিবর্তন হচ্ছে এবং তারা এদেশের মানুষের মঙ্গলের জন্য তারা কাজ করছে। অনেক, অনেক ভালো কাজ করছে। অনেকেরই আবার মানসিকতা আম এবং প্রশিক্ষণের তাদেরকে নিজেদেরকে তারা প্রভু বলে মনে করে। তারা জনগণের সেবকের পরিবর্তে প্রভু হয়ে যায়। এই মানসিকতা আমাদের পরিহার করা উচিত এবং জনগণের সেবাই হওয়া উচিত সিভিল সার্ভেন্টদের মুখ্য উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের গ্রন্থ নির্দেশনায় কেবি সাইদের 'পাকিস্তান দি ফরমেটিভ ফেজ' এই বইটি দেখার চেষ্টা করেছি। কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ পাকিস্তান ডিবেটস, বিভিন্ন ধরনের ডিবেটস গুলো আমরা দেখেছি। আমাদের অধ্যাপক মাহাদুদ্দিন স্যারের বইয়ে 'বাংলাদেশের লোক প্রশাসন' বইটা আমরা আম আ থেকে অনেকগুলি বিষয় আমরা সংগ্রহ করেছি। মোহাম্মদ রফিকুল ইসলাম 'বাংলাদেশ লোক প্রশাসন' এনএস পাবলিকেশনের এই বইটি আমরা দেখার চেষ্টা করেছি। আশা করি তোমরা আমার এই ক্লাস থেকে বাংলাদেশ লোক প্রশাসনের যে উৎপত্তি এবং বিকাশ সম্পর্কে তোমরা আ বিস্তারিত জানতে পেরেছ। তোমাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।